বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি AKM মোশাররফ হোসেন, ইনস্ট্রাক্টর রসায়ন, রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ। আজ দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞান বিষয়ের অ্যাসিড ক্ষার সমতা অধ্যায় হতে অ্যাসিড বা অম্ল, লঘু অ্যাসিডের ধর্মসমূহ, অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা ও গাঢ় অ্যাসিডের ধর্ম নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বাড়িতে চর্চা করবে। তাহলে আমরা শুরু করি। অম্ল বা অ্যাসিড, যে বস্তু পানিতে বিয়োজিত বা ভেঙে হাইড্রোজেন আয়ন বা প্রোটন উৎপন্ন করে তাকে অ্যাসিড বা অম্ল বলে। কয়েকটি অ্যাসিডের নাম মনে রাখা দরকার। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3। আচ্ছা, এই অ্যাসিডগুলো আমরা এখানে অ্যাসিডের সংজ্ঞার মধ্যে বললাম যে বস্তু পানিতে এখানে বলা হচ্ছে পানিতে বিয়োজিত মানে ভেঙে, পানিতে বিয়োজিত হয়ে বা ভেঙে মানে তার অণুটা ভেঙে হাইড্রোজেন আয়ন H+, এর আরেকটা নাম হচ্ছে প্রোটন H+ বা প্রোটন উৎপন্ন করে তাকে অ্যাসিড বা অম্ল বলে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এটা AQ অর্থ হলো একুয়াস মানে জলীয়, অর্থাৎ এই যে পানিতে যে আমরা বলেছি পানিতে মানে একুয়াস জলীয় বোঝাচ্ছে, এটা সংক্ষেপে আমরা AQ আকারে লিখি। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড পানিতে বিয়োজিত হচ্ছে মানে এর অণুটা ভেঙে যাচ্ছে, ভেঙে এখানে দুইটি অংশে বিভক্ত হচ্ছে। একটা হলো H+ হাইড্রোজেন আয়ন বলি আমরা, বা এটাকে প্রোটনও বলা হয়, আর একটা হলো ক্লোরাইড আয়ন। তাহলে আমাদের মেইন বিষয় হলো এইটা, যে এই বস্তুটা যেহেতু এটা ভেঙে বিয়োজিত হয়ে এই হাইড্রোজেন আয়ন বা প্রোটন উৎপন্ন করলো, সেজন্য আমরা এই বস্তুটাকে আমরা অম্ল বলবো বা অ্যাসিড বলবো। অনুরূপভাবে সালফিউরিক অ্যাসিড H2SO4 একুয়াস মানে জলীয় অবস্থায়, এটা ভেঙে বা বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করলো এবং সালফেট আয়ন উৎপন্ন করলো। যেহেতু হাইড্রোজেন আয়ন উৎপন্ন করছে, এই জন্য আমরা এটাকে বলবো অ্যাসিড। আমরা এই বিয়োজনটা এখানে দেখি। এটা অ্যাসিডের অণু দেখা যাচ্ছে যে HCl, এই যে হাইড্রোজেন এই অণু HCl এর এই অণুতে এই যে হাইড্রোজেন, এই ক্লোরিন, এখানে 4টি অণু আছে। তো এটাকে যখন পানিতে দেওয়া হলো, পানিতে যখন এটা যোগ করা হলো, কারণ আমরা বলছি যে বিয়োজিত হবে পানিতে যখন দেওয়া হলো, তখন এই অণুগুলো কিন্তু তার ভেঙে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করলো। তাহলে এটা কিন্তু আর যুক্ত নেই, হাইড্রোজেন সঙ্গে ক্লোরিন যুক্ত নেই, ভেঙে গেছে। হাইড্রোজেন আয়ন করছে, ক্লোরাইড আয়ন করছে, প্রত্যেকটাই হাইড্রোজেন আয়ন করছে, ক্লোরাইড আয়ন। তাহলে যেহেতু এই বস্তুটা বিয়োজিত হয়ে বা ভেঙে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করেছে, সেজন্য আমরা এটাকে অম্ল বলবো, অ্যাসিড বলবো। তাহলে আমি আবার বলি, এখানে অণুটা কিন্তু একসঙ্গে ছিল হাইড্রোজেন এবং ক্লোরিন, এখানে কিন্তু তার দুটি অংশে বিভক্ত হয়েছে, তার একটি অংশ হলো হাইড্রোজেন আয়ন, এই জন্য আমরা এটাকে বলবো অ্যাসিড বা অম্ল। অ্যাসিডের শ্রেণী বিভাগ আমরা একটু আগেই দেখালাম, যে অ্যাসিডের বিয়োজনটা দেখালাম এখানে, এই যে অ্যাসিডের বিয়োজন। তো অ্যাসিডের শ্রেণী বিভাগে অ্যাসিডকে এই বিয়োজনের উপর ভিত্তি করে, মানে কতটুকু বিয়োজন হতে পারে, বিয়োজনের উপর ভিত্তি করে অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো তীব্র অ্যাসিড বা সবল অ্যাসিড। তীব্র বা সবল স্ট্রং অ্যাসিড কারা? যে অ্যাসিডগুলো পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় বা আয়নিত হয়, 100% হয়। এটা চিত্র আমরা দেখাবো। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, এজন্য এটা তীব্র অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হয়, নাইট্রিক অ্যাসিড হয়। দেখা যাক এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এখানে 4টি অণু আছে। এখানে পানিতে যখন আমরা দিলাম, তখন কি হলো, এখানে যে 4টি অণু আছে, সবগুলো অণুই বিয়োজিত হয়েছে।
মানে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করেছে। তাহলে এখানে যদি 100 অণু থাকতো, 100 হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণু থাকতো, তাহলে 100 হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণুই বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তাহলে এই অ্যাসিডটাকে বলবো আমরা এটা তীব্র অ্যাসিড বা সবল অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড। আর উইক অ্যাসিড, আর একটা হচ্ছে উইক অ্যাসিড বা দুর্বল অ্যাসিড। উইক অ্যাসিড বা দুর্বল অ্যাসিড হচ্ছে যে অ্যাসিডের সকল অণু পানিতে বিয়োজিত হবে না। যেমন অ্যাসিটিক অ্যাসিড এখানে আছে, অ্যাসিটিক অ্যাসিড 3টি অণু আছে এখানে। তো যখন এটা পানিতে দেওয়া হলো তখন দেখা যাচ্ছে যে একটা অণু বিয়োজিত হয়েছে। দেখা যাচ্ছে যে এই অণুটা যেমন আছে তেমনই, এই অণুটাও যেরকম সেরকমই আছে, শুধু একটি অণু, এই যে একটি অণু এই প্রোটন উৎপন্ন করেছে, হাইড্রোজেন এবং এই অংশটা আলাদা হয়ে গেছে। তাহলে উইক অ্যাসিড বা দুর্বল অ্যাসিডগুলো পানিতে সামান্য পরিমাণে বিয়োজিত হয় বা সামান্য হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, আংশিক বিয়োজিত হয় বা আংশিক আয়নিত হয়। তাহলে যে অ্যাসিডগুলো পানিতে আংশিক বা সামান্য বিয়োজিত হয়ে অল্প পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, এগুলোকে বলা হয় দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড বলা হয়। তাহলে দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড পানিতে আংশিক আয়নিত হয়ে, আংশিক এটা সম্পূর্ণ হবে না, আংশিক আয়নিত হয় বা বিয়োজিত হয় হয়ে এই হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। তার মানে এখানে যতগুলো অণু আছে সবগুলো করেনি, এই কিছু অংশ করেছে। হয়তো 100টার মধ্যে 10টা অণু বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করেছে। দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে এইভাবে আংশিক আয়নিত হবে বা বিয়োজিত হবে। অ্যাসিডের আরো শ্রেণী বিভাগ এখানে বলছি আমরা, গাঢ় অ্যাসিড বা ঘন অ্যাসিড। তো এটা একটা পাত্র, এই পাত্রে অ্যাসিড আছে, পানিও আছে, অ্যাসিড বেশি পানি কম, তাহলে এটাকে বলা হবে গাঢ় অ্যাসিড। এগুলো সব অ্যাসিডের অণু। আমরা তো জানি যে অ্যাসিডের অণুগুলো কি হয়, সেটা বিয়োজিত হয়ে গেছে এখানে, কিন্তু এই অ্যাসিডের মধ্যে পানি কম আছে, এই জন্য এটাকে গাঢ় অ্যাসিড বলা হচ্ছে। আর এই অ্যাসিডের মধ্যে পানি আছে, এই যে পানি আছে বেশি, এই যে অ্যাসিডের অণু এখানে অনেক বেশি, প্রচুর অ্যাসিডের অণু। আর এখানে অ্যাসিডের অণু কম, পানি বেশি, এজন্য এটাকে বলা হয় লঘু অ্যাসিড বা পাতলা অ্যাসিড। তাহলে যে অ্যাসিডে পানি বেশি অ্যাসিড কম, সেটা হলো লঘু অ্যাসিড বা পাতলা অ্যাসিড। অনুরূপভাবে এখানেও এগুলো হচ্ছে অ্যাসিডের অণু। তাহলে এই পাত্রে দেখা যাচ্ছে যে অ্যাসিডের অণু অনেক বেশি, পানি কম, তাহলে এটা গাঢ় অ্যাসিড। আর এখানে অ্যাসিডের অণু অল্প কিন্তু পানি বেশি, তাহলে এটা হলো লঘু অ্যাসিড বা পাতলা অ্যাসিড। লঘু অ্যাসিডের ধর্ম, তাহলে লঘু অ্যাসিড বলতে বোঝায় যে ওই অ্যাসিডের মধ্যে পানি আছে বেশি পরিমাণে, অ্যাসিডের অণু কম আছে। তাহলে লঘু অ্যাসিডের কিছু ধর্ম আমরা পড়ি। এক হচ্ছে অ্যাসিড টক স্বাদযুক্ত, ছবিতে দেখা যাচ্ছে খুব টক, অ্যাসিডের একটা বৈশিষ্ট্য। তাহলে অধিকাংশ ফলই কিন্তু টক, তার মানে অধিকাংশ ফলের মধ্যে কি থাকে, অ্যাসিড থাকে, তো ওই অ্যাসিডগুলো খাওয়া যায়, দুর্বল অ্যাসিড। তাহলে অ্যাসিড টক স্বাদযুক্ত, তাহলে টক কোনো খাদ্য যদি টক স্বাদযুক্ত হয় তাহলে আমরা বলতে পারি যে তার মধ্যে অ্যাসিড আছে। অ্যাসিড ক্ষয়কারী পদার্থ, অ্যাসিড ক্ষয়কারী, অ্যাসিডের মধ্যে যদি আমরা এরকম কিছু দেই তাহলে এটা পুড়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। আমাদের আঙ্গুলে বা গায়ে যদি অ্যাসিড পড়ে তাহলে ক্ষয় হয়, সেখানে ক্ষত সৃষ্টি হয়। তাহলে অ্যাসিডের এটা একটা বৈশিষ্ট্য, অ্যাসিড ক্ষয়কারী পদার্থ। অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে। একটা অ্যাসিডের একটা পাত্রের মধ্যে অ্যাসিড নিলাম, এখানে নীল লিটমাস পেপার ডুবালাম, এটা লাল হয়ে যাবে। এটা অ্যাসিড পরীক্ষা করার একটা উপায়, এটা যে কোনো দ্রবণ অ্যাসিড কিনা সেটা পরীক্ষার জন্য আমরা সেখানে নীল লিটমাস পেপার যোগ করি, যদি লাল হয় তাহলে আমরা বলবো এটা অ্যাসিড। এখন আমরা কিছু লঘু অ্যাসিডের কিছু বিক্রিয়ায় আসি, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমরা বোঝার সাথে সাথে গিয়ে চর্চা করবা। অ্যাসিডের মধ্যে আমরা সক্রিয় ধাতু দিয়েছি,
একটা টেস্ট টিউবে অ্যাসিড নিলাম, নিয়ে সেখানে আমরা সক্রিয় ধাতু সোডিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো যোগ করলাম। কি হবে? এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। ওখানে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলেছিলাম যে সক্রিয় ধাতু কম সক্রিয় ধাতু মৌলকে প্রতিস্থাপন করে। এই সক্রিয় মৌল সোডিয়াম এই অ্যাসিডের হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করবে, করে সোডিয়াম সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। অর্থাৎ টেস্ট টিউবের মধ্যে যখন আমি অ্যাসিড নেব এবং তার মধ্যে ধাতু যোগ করব, তখন ধাতু দ্বারা অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, হাইড্রোজেন গ্যাস। 5 নম্বর ধর্ম হচ্ছে যে একটা টেস্ট টিউবের মধ্যে আমরা অ্যাসিড নিলাম, নিয়ে তার মধ্যে সোডিয়াম কার্বনেট যোগ করলাম। অ্যাসিড নিয়ে এর মধ্যে সোডিয়াম কার্বনেটের গুঁড়া যোগ করলাম, পাউডার যোগ করলাম, সঙ্গে সঙ্গে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে, বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হতে থাকবে। বিক্রিয়াটা কি হবে? সোডিয়াম, এখানে যেহেতু সক্রিয় ধাতু আছে, সোডিয়াম এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, করে সোডিয়াম ক্লোরাইড করবে, আর বাকিটা ভেঙে কার্বন ডাইঅক্সাইড এবং পানি হবে। তাহলে টেস্ট টিউবে যখন আমরা এই বিক্রিয়াটা ঘটাবো, তখন সেখানে দেখা যাবে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বোঝা যাবে যে এটা বুদবুদ আকারে ওখান থেকে তৈরি হবে এবং নির্গত হবে। বিক্রিয়াগুলো প্র্যাকটিস করে দেখে দেখে প্র্যাকটিস করে লিখতে হবে। 6 নম্বর, একটি টেস্ট টিউবে আমরা অ্যাসিড নিলাম, নিয়ে আমরা সেখানে ক্ষার যোগ করলাম। এটা আমরা এর আগেও করেছি। অ্যাসিডের মধ্যে যদি ক্ষার যোগ করা যায় তাহলে কি হয়? লবণ আর পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়ার নাম কি? প্রশমন বিক্রিয়া। তাহলে একটি কোন অ্যাসিডের মধ্যে যদি আমরা ক্ষার যোগ করি, ক্ষার যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে আমরা ক্ষার যোগ করেছি, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করেছি, তাহলে এখানে উৎপন্ন হবে লবণ আর কি পানি উৎপন্ন হবে। এই যে অ্যাসিডের হাইড্রোজেন আর ক্ষারের OH মিলে পানি, আর বাকিটা হলো সোডিয়াম ক্লোরাইড, লবণ উৎপন্ন করবে। এটাকে প্রশমন বিক্রিয়া বলে। এখানে অ্যাসিড ক্ষারের ধর্মকে নষ্ট করে, ক্ষার অ্যাসিডের ধর্মকে নষ্ট করে, ফলে নিরপেক্ষ বস্তু লবণ ও পানি উৎপন্ন হয়। 7 নম্বর, ধাতব অক্সাইডের সাথে, এটা এই বিক্রিয়াটাও একই, প্রশমন বিক্রিয়া এটাও। এটা অ্যাসিড, এটা হলো ক্ষারক। অ্যাসিডের সঙ্গে ক্ষার বা ক্ষারক যেটাই যোগ করি না কেন, কি উৎপন্ন হয়? লবণ আর পানি। তাহলে অ্যাসিডের সঙ্গে ক্ষার যোগ করলেও লবণ পানি হবে, ক্ষারক যোগ করলেও লবণ পানি হবে। ক্ষারক কি এটা আমরা পরে জানবো। তো অ্যাসিডের সঙ্গে ক্ষার যোগ করলে তাহলে লবণ আর পানি উৎপন্ন হবে। এইচ আর OH মিলে, এইচ আর হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হবে, এবং বাকিটা হবে ক্যালসিয়াম ক্লোরাইড, লবণ। তো আজকের বাড়ির কাজ হচ্ছে যে প্রথমত যে কাজটা, তোমরা যে রিয়াকশন গুলো দেখানো হলো 5-6টা রিয়াকশন, এই রিয়াকশন গুলো আমি এখানে দিয়েছি। এই রিয়াকশন গুলো তোমরা প্র্যাকটিস করার নিয়ম হচ্ছে তোমরা দেখে দেখে, বই দেখে দেখে এই বিক্রিয়াগুলো লিখবে। বই দেখে দেখে লিখবে, কয়েকবার বই দেখে দেখে লিখলে এগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। আর মুখস্থ করে এগুলো কোনো লাভ নেই। আর এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বই দেখে খুঁজে খাতার মধ্যে লিখে ফেলবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।